দারুণ দারুণ দারুণ, অসাধারণ, অসাধারণ। আজ নবমীর আড্ডাতে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ আর আমার সঙ্গে রয়েছে ইন্দ্রাণী। অসম্ভব সুন্দর লাগছে ইন্দ্রাণীকে, কমপ্লিমেন্ট দেওয়ার সুযোগ হয় না। অনেক ধন্যবাদ। তো যিনি আকাশকে ডেকে নিয়ে এলেন আমাদের মাঝখানে, ইন্দ্রাণী পরিচয় করাবেন। একদম, আমাদের সঙ্গে রয়েছেন আমার এই পাশে তরুণ কুমার গোস্বামী। তরুণদা, আমাদের এই বৈঠকি আড্ডা আপনাকে স্বাগত জানাই। এত সুন্দর একটা শুরুয়াত আমাদের এই আড্ডার হয়েছে। এবং আমার এই পাশে রয়েছেন ভাস্কর মুখার্জি, আপনাকেও স্বাগত জানাবো আমাদের আড্ডায়। এবং আমার সঙ্গে রয়েছে আমার ডান দিকে যিনি রয়েছে অনুষা বিশ্বনাথন, এবং অভিনেত্রী রয়েছে শোভ মুখার্জি অভিনেতা। তোমাদের দুজনের কাছ থেকে আমরা অনেক গল্প শুনতে চাইবো। আড্ডা তো দেবই, জমি আড্ডা হবে। গান শুনলাম, ভেসেলে গান, অভিনবত্ব, এটা কিভাবে দেখছো প্রথমে বলো। আমি তো মাইকে নিতে হবে। হ্যাঁ, মাইকে বলতে হবে। আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি যে মাইকের কথা ভুলে গিয়েছি। আমি অমাইক হয়ে গেছিলাম, একদমই তাই। অসম্ভব সুন্দর, আর কত হাই স্কেল অবধি, আই ক্যানট, আই এম অ্যাবসলিউটলি স্টান্ড। খুবই সুন্দর লাগলো। আর এরকম একটা গান আরেকটু কাছে নিয়ে বললে ভালো লাগবে। এরকম একটা গান আরো কাছাকাছি, হ্যাঁ, এরকম একটা গান যেটা এতটাই অনেকক্ষণ ধরে কিন্তু তোমাকে কাছে চাইছে, তুমি কি একটু কাছে যেতে চাইবে? যেতেই পারি প্লিজ। তাও এইটুকু মুভ করলো। আচ্ছা, তুমি আরেকটু চাইছো? সেটা আসলে আমাকে ক্যামেরার দাদা বলছে যে আর বেশি কাছে না যেতে। না, ক্যামেরার বাইরে চলে এটা আসলে ঋষিকেশ দাও একটা মনের ইচ্ছে যে তুমি যদি কাছে আসতে পারতে। এদিকে টানাটানি হচ্ছে, অবভিয়াসলি ওর ভোটটা ওইদিকেই থাকবে। তো সৌম্য, তোমার কাছে আসবো। তোমরা দুজনেই নতুন একটা প্রজেক্ট করছো আমরা শুনতে পেলাম পোস্তা গিয়ে নয়, কলকাতা টিভিতেই শোনা গেল। তো যদি একটু রিভিল করো কি প্রজেক্ট তোমরা দুজনে একসাথে। এই মুহূর্তে রিভিল করতে পারবো না, আমরা করে ফেলতাম, কিন্তু আনফরচুনেটলি এই বৃষ্টির জন্য আমাদের অ্যানাউন্সমেন্টটা একটু পিছিয়ে গিয়েছিল। ওই দিনই আমাদের মুহূর্ত হওয়ার কথা ছিল, কিন্তু যতক্ষণ না হচ্ছে আমরা এক্স্যাক্টলি কিছু একটু ধারণা, ওই তো ধারণাটা এই যে আমাদের দুজনকে খুব শিগগিরই একসঙ্গে একটা কাজে দেখা যাবে, এইটুকুই আমরা বলতে পারি। এইটুকু ক্লু আমাদের। আচ্ছা, আরেকটা দিয়ে দিই। গান ইজ ভেরি ইম্পর্টেন্ট দেয়ার। হ্যাঁ, বাঙালির আই থিঙ্ক ওয়ান অফ বাঙালির সব থেকে আইকনিক গানগুলোর মধ্যে একটা গান। আমি আর বেশি কিছু বলবো না, কারণ এর বেশি যদি আমি কিছু বলি তাহলে যে গানে গানে বলা যেতে পারে না, গানে গানে বললে বুঝে যাবে, তুমি গানে গানেও বললে বুঝে যাবে, কিন্তু কথায় কথায়। কিন্তু এই প্রসঙ্গ নিয়ে প্রথমবার এখানেই কথা বলা হচ্ছে প্রকাশ্যে সবার সামনে। এর আগে কোথাও কোনোভাবে কথা বলা হয়নি। ব্রেকিং নিউজ দেখুন, আমরা নবমীর আড্ডাতে বসে আছি, এখানেও ব্রেকিং নিউজ দিতে হচ্ছে। ব্রেকিং যদি বলা যায়, আরেকটু যদি বলা যায়। ব্রেকিং নিউজ বলে দিয়েছি, কিন্তু এটা বলতেই হবে। আমি মাইক নামিয়ে দিয়েছি, ব্রেক করতে হবে, কারণ মাইক ড্রপ করলে হবে না, চলে যায়। মাইক ড্রপ করলে হবে না, আমাদের তো ব্রেক করতে হবে। গুড ওয়ান, মাইক ড্রপটা। না না, আপাতত এইটুকু থাক, আমরা আড্ডা নিয়ে এগোই, বাকিটা। তবে আমি একটা জিনিস সত্যি বলতে চাই, সিন্স উই আর টকিং অ্যাবাউট দিস, এবং পুজো তো কোনো জায়গায় বন্ধুদের সাথে আবার আড্ডা মারার একটা সুযোগ করে দেয়। তো অনুষার সাথে আমি অনেক দিন আগে থেকে কাজ করছি, যদিও স্ক্রিনে লোকজন আমাদেরকে সেই অর্থে একসাথে দেখেনি। আমরা হয়তো কয়েকটা সিনেমায়, একই সিনেমায় কাজ করেছি, কিন্তু আমাদের একে অপরের পরস্পরের সাথে স্ক্রিন শেয়ার বা একসঙ্গে অভিনয় করার সুযোগটা আমরা পাইনি স্ক্রিনে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, স্টেজেও আমরা অ্যাকচুয়ালি একে অপরকে চিনি থ্রু থিয়েটার। ও আমি যাদবপুরে পড়ার পরে, আমি গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরে ও ঢুকেছিল কলেজে। সো আমরা একসাথে থিয়েটার করতাম। তারপরে অনিক দত্তর একটা ছবি বরুণ বাবুর বন্ধু, তো সেখানে আমরা অভিনয় করেছিলাম, কিন্তু আগেন নট টুগেদার। সো মিথ্যে প্রেমের গান বলে একটা ছবি এসেছিল পরমাণুতে। আমাদের একটা খুব হিলেরিয়াস সিন ছিল। হ্যাঁ, একটাই ছিল না, দুটো ছিল। শুনতে চাইবো তাহলে। না, ওখানে বেসিক্যালি ও অনির্বাণদার সাথে প্রেম করছিল, এবং আমি সেখানে অনির্বাণ ভট্টাচার্য। তো এবার অনির্বাণদার সাথে আমার তার আগে অনেকদিন আগে আলাপ। আমি তার আগে একটা ছবি করেছিলাম, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। তো সেই ছবির জন্য আমাদেরকে এস্টোনিয়া যেতে হয়েছিল, এবং যেহেতু তখন কোভিড এবং পিক কোভিড, আমাদেরকে অনেক দিন সেখানে থাকতে হয়েছিল। ফলে অনির্বাণ ভট্টাচার্য যে একটা কাইন্ড অফ একটা ইমেজ আছে পাবলিকে, আমি তার বিয়ন্ড একটা ইমেজ দেখেছি। হ্যাঁ, যেটার জন্য উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, জাতীয় পুরস্কার পেলেন। তো সেই ছবিতে আমরা দুজনেই খলনায়কের চরিত্রে অভিনয় করছিলাম। তো সেখানে অনেক আলাপ আড্ডা অনেক কিছু হতো। তো সেখান থেকে আমি একটু ইয়ার্কি মারা শুরু করেছিলাম। কাট টু মিথ্যে প্রেমের গান বলে আমরা একটা প্রেমের ছবি করছি,
অবভিয়াসলি আমার অনির্বাণদার প্রেমের না, ওদের প্রেমের গল্প। অ্যাকচুয়ালি গল্পটা আমাদের প্রেমেরও নয়, কিন্তু আমাদের একটা প্রেমের অংশ ছিল। প্রেম প্রেম ভাব, হ্যাঁ প্রেম প্রেম ছিল, গল্পতে খুব ভালো ভালো ছিল। লোকে বলবে প্লাগ ইন করার জন্যই এসেছে। ভালো গান ছিল। হ্যাঁ, কোনো একটা গান কি করা যেতে পারে মিথ্যে প্রেমের গানে? আমি যদি গানটা গাই বা আমি যদি যে কোনো গান গাই, মিথ্যে তো সবটাই মিথ্যে। আমি বলছি গান করাই লোকে এখানে বন্ধ করে দেবে। উনি তাকিয়ে আছেন, উনি আমার সাথে এসছেন গাড়িতে, উনি ভাস্বর একটু কনফিডেন্ট বাড়বে যে যাক বাবা আমার মানে এটা খেতে পারবে না পেশায় আমি থাকবো। আমি তো দেখলাম যে একটুখানি রিহার্সাল যখন হচ্ছিল, মানে জাস্ট গলাটা জাস্ট ছেড়ে যখন গাইছিলেন উইথ ইওর পারমিশন, মানে ওনার পারমিশন নিয়ে তাহলে শুরু হোক। একদম হয়ে যায়। যে আমার পাশে যিনি বসে আছেন, আমি বলি প্রথমত উনি নাটক করতে পারেন, মানে স্টেজে। আচ্ছা, থ্যাঙ্কস ফর মেনশনিং। একটাই নাটক তো স্টেজের বাইরেও করতে হবে, নাটক না করলে লোকজন অফেন্স নিয়ে নেয়। তো একটু নাটক করতে তো হবে। আমরা অ্যাকচুয়ালি সবাই নাটকই করছি নিজেদের জীবনে, চরিত্রই আমরা। তবে অনুষা খুব ভালো গান গায়, আমি বলছি মূল অংশে যাওয়ার আগে আই থিংক তাহলে হয়ে যাক তাহলে গানটা হয়ে যাক। একটা রবীন্দ্রসঙ্গীত, ইয়েস, এত শুনে রবীন্দ্রসঙ্গীত হয়ে যাক। হ্যাঁ, অনুষার গানের অভাব। গো ফর ইট অনুষা, মনে রাখবো। ঠিক আছে, এবার আমি প্রমোশনে এবার আর আমরা তোমার কাছেও আসবো গান নিয়ে। তুমি গান করা ছেড়ে দেবে, আমি বলছি যারা দেখছে আজকে নবমীর রাত তারা মজা করছে, আমি গান গাইলে পুজো ইজ ওভার ফর দেম। ট্রাস্ট মি, এখনো রাত হয়নি, আমরা সবাই তোমার গানে গানে রাত হবে। আমরা তো দুপুরে শুরু করেছি আড্ডা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের সার, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস। মা 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 ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। চন্দ্র তপন লুটায় মা তোর, মা মা চন্দ্র তপন লুটায় মা তোর চরণ তলে দশভুজে, ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। বন্দনা গায় সরস্বতী, লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি, বন্দনা গায় সরস্বতী, লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি, কার্তিকেয় সিদ্ধিদাতা, সিদ্ধ যে মা তোমায় পূজে,
ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে ত্রিনয়নী দুর্গা ত্রিকাল যে মা থমকে দাঁড়ায় ত্রিকাল যে মা থমকে দাঁড়ায় রুদ্রাণী তোর চণ্ডী রূপে জড়ের বুকে চেতন জাগে মা জড়ের বুকে চেতন জাগে যুগান্তরের অন্ধকূপে হিমগিরি সিংহ তোমার বাহন যে গো শক্তি পূজার মরণ ভয়ে অসুর কাঁপে পায়ের তলায় চক্ষু বুজে ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে ত্রিনয়নী দুর্গা মা ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে ত্রিনয়নী দুর্গা অসম্ভব ভালো, খুব সুন্দর, দারুণ। কিন্তু ভাস্বরে এই গানটা আরো সুন্দর হলো যার জন্য, সে হচ্ছে মানুষদার জন্য। মানুষদা কি বাজালো তিনি দাদা। মানুষ চক্রবর্তী তবলায় রয়েছে আমাদের সঙ্গে, পাশাপাশি সুকান্ত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে গিটারে। এবং যারা প্রতি বছর দেখেন এই কলকাতা টিভি বৈঠকি আড্ডা, তারা জানেন যে শিল্পীদের কিভাবে সহযোগিতা করেন মিউজিশিয়ান দাদারা রয়েছেন, এবং সেটা অনবদ্য। আমি কিবোর্ডে যিনি রয়েছেন শুভজিৎ বোস, স্বাগত জানাবো, এবং পাশাপাশি অক্টোবরে রয়েছেন অঞ্জন দাস। কি অসম্ভব ভালো যে বাজাচ্ছেন আপনারা, ভাস্বর কি বলবো ওনাদের ব্যাপারে যদি বলতে যান? অসম্ভব ভালো, মানে এরকম গুণী শিল্পীদের সাথে গাইতে পারাও, এবং নবমীর মতো একটা দিনের আড্ডায় মানে নবমীর আমেজটাই পাল্টে যায়। মানুষদা মানে শুভজিৎদা, মানুষদা কত পুরনো শিল্পী, এবং সবাই, এবং প্রত্যেকে এত গুণী শিল্পী। আমি অনেক ছোট, চেষ্টা করছি আর কি। গানটার গল্পটা হচ্ছে পুজোর সময় তো সেই সময় দুটো রেকর্ড বেরোতো, রেকর্ডের দুপিঠে দুটো গান থাকতো। তো শ্যামল মিত্র সলিল চৌধুরীকে দায়িত্ব দিয়েছিল ওইবার পুজোর গানটা বানানোর জন্য। যেদিন রেকর্ডিং ডেট সেদিন শ্যামল মিত্র সলিল চৌধুরীকে বাড়িতে পিক করতে গেছে, পিক করেছে, সলিল চৌধুরী গাড়িতে উঠেছে, উঠে শ্যামল মিত্র যে কই গানটা দাও একটু আগে থেকে শুনে নি, কী করবো? শ্যামল মিত্র বলছে গান তো বানানো হয়নি, জাস্ট বললো শ্যামল মিত্র, সলিল চৌধুরী বললো গান তো বানানো হয়নি। শ্যামল মিত্র কী বলছো, তাহলে কেন যাচ্ছি আমরা স্টুডিওতে? দাঁড়াও না, তুমি টেনশন করছো কেন বলে সিগারেটের প্যাকেট থেকে লাস্ট সিগারেটটা বার করে সিগারেটের প্যাকেটটা ছিঁড়ে উল্টে এই সাবজেক্টটাই দিল, যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও, বলে ওখানেই গান তৈরি হলো, স্টুডিওতে গেল, গান রেকর্ড হলো। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বৃদ্ধ মাঝে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে মাঝে রাখিব ছেড়ে দেব না। তরুণদা তো দারুণ একটা শুরু করলো আমাদের নবমীর এই দুপুরটা। তরুণদা, পুজোর দিনগুলো
কিভাবে কাটে আপনার, বা একদম ছোটবেলাতে কিভাবে কাটতো? তখন কি হুইসেল দিয়ে ডাকখত চলতো? না, দুরকম চলতো। একটা হচ্ছে যে যখন স্কুলে পড়ি তখন থেকে তো ঠাকুর দেখতাম, এবং যেহেতু আমি আড্ডায় ডক্টরেট আর কি, আচ্ছা, সব একটু যদি মাইকটা কাছে নেন। তো তখন যখন ঘুরে বেড়াতাম তখন তো থিমের পুজো ছিল না, কিন্তু হেঁটে হেঁটে কলকাতার পুজো দেখতাম। আচ্ছা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মানে কলেজ স্কোয়ার, ভবানীপুর থেকে দেখতে যেতাম। একটা বন্ধুদের দল ছিল। কোন ঠাকুরের আগ্রহ বেশি ছিল তখন স্কুল কলেজ লাইফে? জ্যান্ত ঠাকুর নাকি? না, সেটা স্কুলে কিন্তু মাটির ঠাকুরের প্রতি আগ্রহ ছিল। আচ্ছা, 12 থেকে শুরু হলো জ্যান্ত ঠাকুরের প্রতি আগ্রহ। প্রেসিডেন্সি কলেজের আরেকটু বাড়লো, বাড়তেই থাকলো। কিন্তু তখনকার দিনে যেটা ছিল যে পুজোর সঙ্গে গানের একটা অদ্ভুত যোগ ছিল। একদম দুরকম। একটা হচ্ছে বেসিক রেকর্ডের গান বেরোতো, যেমন আকাশ কেন ডাকে হচ্ছে বেসিক রেকর্ডের গান। আর ডি বর্মনের সুর, সে পুজোর আগেই বেরিয়েছিল, এবং সব প্যান্ডেলে ওই মাইক্রোফোনে সিনেমা কিছু পুজোর আগে বেরোতো। যদি অগাস্ট সেপ্টেম্বরের সময় সিনেমা বেরোতো, সিনেমার গানগুলো কিন্তু সব চোঙায় বাজত। এবং বাঙালির একটা রেকর্ড কেনার বাই ছিল। যেমন রাসবিহারীতে রয়েছে মেলোডি, তেমনি দক্ষিণ কলকাতা পূর্ণ সিনেমা বসে সুরধ্বনি বলে একটা দোকান ছিল, সেখান থেকে রেকর্ড লোকে কিনতো। ওই গান শুনেই এসে সে দুপুরবেলা রেকর্ড কিনে বাড়িতে গ্রামাফোনে বা পরে রেকর্ড প্লেয়ারে বা রেডিওগ্রামে বাজতে শুরু করতো। গানের সঙ্গে পুজোর একটা যোগ ছিলই। একদম। এবং তখন তো কলকাতায় কোনো সে অর্থে ফাংশন হতো না। ফাংশন হতো পুজোর পরে, পুজোর আগে কিন্তু কোনো ফাংশন হতো না, পুজোর পরে ফাংশন হতো। আমি যেখানে থাকি সেখানে একটা ছোট্ট মাঠ আছে, সাধারণ সমিতির মাঠ, ল্যান্ডসন রোডের ওপর। আচ্ছা, গোটা ল্যান্ডসন রোডে একটাই মাঠ, এবং সেখানে কালী পুজোর পর ফাংশন হতো। শুরু হতো হচ্ছে ভি বালসারার অর্কেস্ট্রা দিয়ে, তারপর সেখানে পিন্টু ভট্টাচার্য থেকে শুরু করে ধনঞ্জয় ভট্টাচার্য সবাই গাইতেন, তারপর মান্না দে, হেমন্ত মুখার্জি, তারপর আশা ভোসলে, লতা মঙ্গেশকর, অজয় বিশ্বাসের পুজো ছিল, মোহাম্মদ রফি, মহেন্দ্র কাপুর। শেষ হতো রবিশঙ্করের সেতার দিয়ে, আর অ্যানাউন্স করতেন উত্তম কুমার। আচ্ছা, উত্তম কুমার অ্যানাউন্সমেন্ট করতেন। আর এখনকার সেই দিনগুলো কেমন কাটে? এখন পুজোয় কি করতে ভালোবাসেন বা কিভাবে কাটান এই 4টে দিন? এখনকার ওই পুরনো ছাত্র জীবনের বন্ধুর সঙ্গে আড্ডা মারি। আর পুজোর তো প্রত্যেক আস্তে আস্তে তো পাল্টে যাচ্ছে, তো প্রত্যেক সময় পাল্টায়, ভালো খারাপ বলে কোনো লাভ নেই। সে পাল্টানোর সময়টা দেখাটাও কিন্তু একটা আনন্দের। যেমন আজকে আমাকে একজন বলছিলেন যে এই পুজোয় বেরিয়ে কি হবে, আমার এই যে প্যান্ডেলগুলো করেছে, থিম দেখবার মতন, যদি বৃষ্টি না পণ্ড করে, এই যে অসাধারণ কাজ, এই যে সূক্ষ্ম বোধ, রুচিবোধ, দেখবার মতো জিনিস, দেখবার মতো। যেটা তরুণদা বলছিলেন যে পুজোর সঙ্গে গান, সিনেমার একটা বরাবরই যোগ রয়েছে। আমার মনে হয় এবারও সেই যোগটা আমরা পাচ্ছি। একাধিক সিনেমা দেখলাম আমরা রিলিজ করছে, প্রচুর ভালো ভালো সিনেমা। এটাকে তোমরা একজন অভিনেতা অভিনেত্রী হিসেবে কিভাবে দেখো? এটা আমি আগেও বলেছি যে আমার মনে হয় যে যেমন মায়ের পুজো হচ্ছে, সেরকম মায়ের পুজো হচ্ছে। কারণ এইটা খুবই ক্রুশাল টাইম আমাদের, যারা আমরা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। এই সময় মানে প্র্যাকটিক্যালি দ্য সিজন বিগিনস ফ্রম হিয়ার। এরপরে কালী পুজো আসে, তারপরে ক্রিসমাস, তারপরে গোজ অন টিল সরস্বতী পুজো। যে বাংলা সিনেমা এই সময় রিলিজ করে আমরা দেখেছি, পয়লা বৈশাখ অলসো, পয়লা বৈশাখ, তার আগে একটা গ্যাপ থাকে। সো মানে আমরা এই সময়টা যেটাকে বলে আর কি, মানে যে দর্শক সত্যি হলে এসে ছবি দেখে, ইটস এ গুড টাইম। তবে আমি অনেস্টলি বলছি যে আমার কাছে এখনো যেটা সব থেকে প্রিয় কি বলবো স্মৃতি পুজোর ক্ষেত্রে, এবং গান হোক, সিনেমার ক্ষেত্রে হোক, সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় মা বাবার সাথে নর্থ ক্যালকাটায় পুজো দেখতে বেরোতাম, এবং আমার মনে আছে যে ওই সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে কিশোর কুমারের গান বাজতো। এখনো গান হচ্ছে, নিশ্চয়ই হবে। এই একটা জিনিস আই থিঙ্ক ইজ ইরিপ্লেসেবল, মানে এই কিশোর কুমারের গান, এবং এই যে গানটা শুরু করলো আকাশ কেন ডাকে, ওইটা ইজ ইরিপ্লেসেবল। ওই আমার এখনো লাস্টিং মেমোরি আছে। আরেকটা আছে যখন আমি স্কুল থেকে বেরিয়ে কলেজে পড়ছি, যেটা আমার কাছে মানে সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্মৃতি। সেটা হচ্ছে ম্যাডক স্কোয়ারে অঞ্জন দত্তর কনসার্ট। ওইটাও আগেন ওটা 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 একটা খুব অন্য ধরনের অনুভূতি। ওটা আমাদের জেনারেশনের জন্য একটা খুব অন্য ধরনের একটা অনুভূতি। হ্যাঁ, ওই আমেজটাই আলাদা। আমি দর্শকদের বারবার বলবো যে মানে আমার কোনো ছবি রিলিজ করছে না পুজোয়, আমার কোনোদিনই কোনো ছবি রিলিজ করেনি পুজোয়,
আশা করছি ইন ফিউচার বড় দাদাদের সাথে আমারও ছবি একদিন রিলিজ করবে। তবে আমি রিয়েলি রিকোয়েস্ট করব যে 4টে বাংলা ছবি, 4 ধরনের বাংলা ছবি এবারে রিলিজ করছে। আই থিঙ্ক ইটস অলসো ইম্পর্টেন্ট আমাদের দর্শক হিসেবে গিয়ে সেই ছবিগুলো উপভোগ করা, এবং যেগুলো ভালো লাগবে সেগুলো নিয়ে লেখালেখি করা, যেগুলো ভালো লাগবে না সেগুলো নিয়েও লেখালেখি করা। যাচ্ছেনও কিন্তু রিলিজ করে গেছে এবং দর্শকরা যাচ্ছেন একদম, মানে এবং ট্র্যাক রেকর্ড বলছে যে এই সময় থেকেই আর কি, যে জন্য আমি আমার প্রযোজকদের সারাক্ষণ বলি যে এই সময় রিলিজ করো, এই সময় রিলিজ করো, কারণ পুজোর সময় বা পুজোর পরে এই কালী পুজোর সময় সত্যি আমরা দেখেছি যে একটা বিশাল সংখ্যক দর্শক আসেন প্রেক্ষাগৃহে। তবে যে সময়টার কথা উনি বলছিলেন সেই সময়টা আমার কাছে ইটস টু স্পেশাল, ওটা স্বর্ণযুগ। যেমন এই কিছু জিনিস একদম কিছু জিনিস থেকে যায় পুজো, যেরকম গান পুজো, সেটা রিপ্লেস কোনোভাবেই করা যায় না। তোমাদেরও কিরকম কিছু আছে যেটা ছোটবেলা থেকে পুজোর সময় করতে এবং সেটা আজ অবধি মেনটেন করছো, বা কিছু জিনিস মানে পুজোর রিচুয়ালস যেটা আমরা বলবো যে করে আসছি এরকম? আমি এটা মোরাললেস প্রত্যেক পুজোয় এটা আমার একটা রিচুয়াল হয়ে যায়। প্রত্যেকবার পুজোয় আমি ওই একটা সিগনেচার গান অ্যাটলিস্ট আমি বানিয়ে নিই। মানে এবারে খুঁজছি সেটা কি, সেটা এখনো পাইনি খুঁজে। এবারে আমার নিজের গান, আসন্ন বিপদের কথা ভেবে ভাবলে যে কি এবারে খুঁজছি, হ্যাঁ এবারে বলি আমার গানটা করতে, কিন্তু যদি বলি গানটা করতে, হ্যাঁ মানে আমার মনে আছে যে এরকম শ্রীজিৎদার একটা ছবি রিলিজ করেছিল 22শে শ্রাবণ, তখন আমি জাস্ট কলেজে ঢুকেছি এবং সেখানে একটা গান ছিল যে কটা দিন। তো তখন আমাদের জন্য ওটা ভীষণ স্পেশাল ছিল, আমরা সব হাউস পার্টি করতাম। আর আমার জন্য চতুষ্কোণ থেকে বোবা টানেল, ইয়েস। তো আমার মনে আছে সেটা, মানে আমাদের এখন যেটা হয়ে গেছে, এখন তো সেই অর্থে আর অ্যালবাম বেরোয় না, তো ইউটিউবে তো ওই রিচুয়ালটা এখনো আছে। সেটা ছোটবেলা থেকে শুরু করে, মানে সেই ঋতুপর্ণ ঘোষের যখন উৎসব বেরিয়েছিল একটা পুজোয়, সেইখান থেকে শুরু করে আজ অব্দি এভরি পুজো হ্যাজ এ সিগনেচার সং, সো দ্যাট হ্যাজ স্টেড। আমি অনুষার কাছে সেম প্রশ্নই করবো, যে কোনো পুজো রিচুয়ালস এরকম যেটা থেকে যায় সঙ্গে ছোটবেলা থেকে? আমি ছোটবেলায় আমার দাদুর সঙ্গে, মানে আমার মার বাবার সাথে ঠাকুর দেখতে বেরোতাম, এবং আমি সবকটা মানে ট্রায়াঙ্গুলার পার্ক, তখন ম্যাডাক স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, দুটোতেই রাইডস থাকতো। এখন তো ওই দুটো শুধু ট্রায়াঙ্গুলার পার্ক আমার একমাত্র আশা রয়ে গেছে, কিন্তু ওদের তো আমি সবকটাতে যেতাম, এবং ওই নৌকো দোলনা একটা ছিল সেখানে উঠতাম, আর আমার দাদু উঠতো না, দাদু নিচের থেকে আমাকে ওয়েভ করতো আর আমি ওপর থেকে ওয়েভ করতাম। তো সেইটা আমার জন্য খুবই একটা স্পেশাল মানে স্মৃতি, এবং সেটা আমি এখনো করি। মানে এখনো আমি প্রতি বছর একবার কোনো একটা রাইডে গিয়ে, মানে সেটা ইডিএফ হোক, সেটা ট্রায়াঙ্গুলার পার্ক হোক, একবার আমার মনে আছে আমি কুমারটুলির ওখানেও একটা রাইডে চড়েছিলাম। তো মানে দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং, ওটা ব্রেক ডান্স, এগুলো আমার খুব ভালো লাগে। একদমই। তরুণদা আরেকটা কিছু শোনাবেন নাকি আমাদের? যখন পুজোর সিনেমা, পুজোর গান হচ্ছে না, ঠিক পুজোর আগে একটা সিনেমা এসেছিল বাংলা, দেয়া নেয়া, অসাধারণ সিনেমা। উত্তম কুমার তনুজা, তরুণ কুমার, লিলি চক্রবর্তী, কমল মিত্র, পাহাড়ি সান্নাল। বলতে চাইছি না, বলছি। তো সেই সিনেমাটা গান বাজে, অসাধারণ গান।
পুজো কোনোদিন এমন কোনো দিন এসছে কি যে চেয়ে চেয়ে দেখেই গেছো শুধু সারাদিন? হ্যাঁ প্রচুর। এটা একটু শুনি। হ্যাঁ, গল্পটা তো শুনতে হবে। এই গল্প এইটাও বলা, এটা বলা যাবে। আই থিঙ্ক পুজোর প্রেম আমার তো এরকম একটা বিজ্ঞাপন আছেই অলরেডি, যেটা পুজোর প্রেম নিয়েই। এবং তো হ্যাঁ, মানে আমার কাছে সেটা আমার জীবনেও হয়েছে। পুজোর প্রেম ইজ এক্সট্রিমলি স্পেশাল। চেয়ে চেয়ে দেখে গেছি। পুজোর সময় ডেটে যাওয়া হয়েছে এরকম 4 দিন, পুজোর 4 দিন? হ্যাঁ, এবং বলা উচিত নয়, তবে I don't think with the same person. আচ্ছা, হ্যাঁ, মানে তো 4 দিন 4 জন নাকি? না, 4 দিন 4 জন না, ওই দেবদার গানের মতন হয়ে যাবে, আজকে দিলাম শিলাকে, ওইটা না। বাট অবভিয়াসলি উইভ হ্যাড সাম গ্রেট টাইমস। পুজোর সময় আমরা কলেজে যখন পড়তাম খুবই মজা করতাম। আমি যেটার কথা বলছিলাম, যে আমেজের কথা বলছিলাম, যে পুজোর প্রেমটা কি 4 দিনই থাকতো নাকি একটু লং লাস্টিং হতো সেটা? দেখো, আমার ক্ষেত্রে দুটোই হয়েছে। তবে আমার ক্ষেত্রে না ওই ব্যাপারটা কোনোদিন অ্যাজ সাচ হয়নি যে পুজোয় হয়েছে আবার পুজোতেই কেটে গেছে। সো ওটা হয়তো ছোটবেলায় হয়েছে, কারণ ছোটবেলায় যে ব্যাপারটা হতো সেটা হচ্ছে যে আই কাম ফ্রম আ ভেরি মানে স্ট্রিক্ট ফ্যামিলি। আমার মা বাবা ছোটবেলায় আমাকে জাস্ট ওই পুজোর কয়েকটা দিন অ্যালাউ করতো পাড়াটা ক্রস করে পাশের পাড়ায় গিয়ে। কোন এরকম গল্প মনে পড়ছে এখন? হ্যাঁ বলছি তো, মানে ওই ছোটবেলায় আমার মনে আছে, আমি অনেস্টলি বলছি এটা, যে জাস্ট পাড়াটা ক্রস করে আমরা যেতাম। সো বন্ধু বান্ধবদের সাথে ওই ক্যাপ বন্দুক ফাটানো অ্যান্ড এভরিথিং, দ্যাট ওয়াজ আর স্টাইল। আর আমার মনে আছে তখন শাহরুখ খানের জোশ বেরিয়েছিল। সো আমরা সবাই নিজেদেরকে বিচ্ছু গ্যাং, ইগল গ্যাং এসব ভাবছি। অ্যান্ড অফকোর্স দেয়ার ওয়াজ সামওয়ান হু ইউজড টু স্টে, মানে সে আমার পাশের পাড়ায় থাকতো। তো ওই যে প্যান্ডেলে বসে তাকে চেয়ে চেয়ে দেখি সারাদিন বা সারা রাত, ওইটা অলওয়েজ স্পেশাল। কারণ ওই 4টে দিনই আমি পারমিশন পেতাম, বাকি দিনগুলো তো আমরা পাড়ায় খেলছি, ও সাইকেলে করে চলে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ দ্য থিং, এন্ড ওইটা আমার মনে হয় সব থেকে বেশি মিষ্টি। কারণ যে অনুসার যখন সত্যি প্রেমের গান। সৌম্যদা উল্টোপাল্টা কথা বলবে যত, এটা মানে চিরকালই আমরা যখন থেকে মানে নাটক করতে শুরু করেছি, আমার 16 বছর বয়স ছিল তখন, ক্লাস 11-এ পড়তাম। তখন আমি মানে ওরই নাটকের দল আমি জয়েন করেছিলাম। তো তার তখন থেকেই আমার সারা খুব পেছনে লাগে। কিন্তু আমার জন্য পুজো ইজ আ ভেরি স্পেশাল টাইম, কারণ আমার মনে হয় যে কোনো ইমোশন পুজোর সময় একটু হাইটেন্ড হয়ে থাকে। তো সেটা প্রেমও হতে পারে, সেটা ঝগড়াও হতে পারে। তো আমি দেখেছি যে পুজো আমার জন্য একটা খুব ভালো মাপকাঠি বোঝার জন্য যে এই সম্পর্কটা টিকবে না। আচ্ছা, তো মানে আমি দেখেছি যে আমি অনেক সময় ধরো আমার যদি মনে হয় আমি অলরেডি একটা সম্পর্কে আছি এবং তাতে আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু মানে শেকি, তো আমি পুজো অবধি দেখেনি, পুজো আমাকে বুঝিয়ে দেয় যে এটা ইদার টিকবে না টিকবে না। এগুলো কিন্তু ওরাই ভাবে। হ্যাঁ, আমরা কিন্তু এত ক্যালকুলেট করি। তোমরা কি ভাবো? বাচ্চা টেস্টিং রাউন্ড চলছে পুজোর সময়, না টেস্টিং করে নেওয়া হচ্ছে। মানে এটা শুধু আমার ডিসিশনের উপর, মানে ইট ইজ নট অ্যাবাউট এনিওয়ান এলস। মানে আমি থাকবো না সম্পর্কটাতে, ওইভাবে আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ, মানে আমার পোষাচ্ছে কি পোষাচ্ছে না। কারণ আমি দেখেছি পিপল হু ট্রিট ইউ ওয়েল ইন মানে কোনো ওকেশনে, সেটা তোমার জন্মদিন হতে পারে, ক্রিসমাস হতে পারে, পুজো হতে পারে, তাদেরকেই তোমার মানে যদি কোনো একটা স্পেশাল দিনকে ইচ্ছে করে কেউ নষ্ট করে দেয়, তাদেরকে একটু অ্যাভয়েড করে চলাই ভালো আমার মতে। এই অ্যাডভাইসটা আশা করি প্রত্যেকটা দর্শকরাও শুনছেন। ইন্দ্রাণী, দর্শকদের যেটা বলা হয়, পরে আর কেউ আমরা না এই সাইডে যারা আমরা কিছু বলতে পারছি না। দাদা তো হাসছে, দাদা বোধহয় স্টাম্পড হয়ে গেছে একদম। তো এটার পর আমিও বেশ কিছু অন্যদিকে যেতে হবে আমাকে, সেটা হচ্ছে একটা বিরতি। না, বিরতিতে যাবো না। তবে এই যে আমাদের এত সুন্দর অনুষ্ঠানটা যাদের জন্য হচ্ছে তাদের কথা না বললেই নয়। বিজ্ঞাপনী সংস্থাগুলো সাফেদ ডিটারজেন্ট, উন্নত সাফেদ এখন স্মার্ট জাইমের শক্তির সাথে। গিফট পার্টনার বেনারসি নিকেতন, পুজোর কেনাকাটা বেনারসি নিকেতনে। এছাড়াও লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। এছাড়াও গিফট পার্টনার অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। আমাদের আরো একজন গিফট পার্টনার ডক্টর এসসি দেবস রূপ বডি মাসাজ অয়েল। ইন্দ্রাণী, আমরা আমাদের এই আড্ডা তো জমে উঠেছে, গল্প চলছে, গানও চলছে, তাই গল্প তো শুনলাম আমরা, এবার তাহলে গান একটা শুনি, তোমার কাছেই শুনি। পচা গন্ধ, গান তো শুনবো কিন্তু স্মেলটা খুব একটা ভালো আসছে না। ইন্দ্রাণী, ফুলটা কবে কেনা তো? সেটা আমি এখন বলতে চাই না, ফ্রিজে রেখেছিলিস নাকি?
অপমান করার তো কোনো মানে হয় না। ফুল নিয়ে সেটা একটা গল্প, প্রেমের গল্প থেকে তুমি আমার ফুল খুব ইম্পর্টেন্ট কিনা প্রেমের গল্পে, একদম ফুল ছাড়া প্রেম। তোমাকে তো ফুল দেয়নি না, এজন্য তুমি ফুলের মধ্যে একটা ব্যাপার আছে, প্রেমের পরে সবাই ফুলও হয়ে যায়। একদম ফুল বানায়, কিছু বলছে না এটা না, ও নিজের এক্সপেরিয়েন্স থেকে প্রেমের পর ফুল হয়ে যায়, নিজের এক্সপেরিয়েন্স থেকে এরকম কিছু। ও তো ফুল করে, ফুল বানায়। সবাই সবাই মানে যেই এই জীবনে মানে এই জগতে প্রেম করেছে বোধহয় কোনো না কোনো সময় ফুল হয়েছে। ফুল হয়েছে নিশিতা, ফুল দাও, ফুল দিয়েও না, ফুল হয়েছে। তো ভাষণ দেখা যায় একদম। আমি ভেবেছিলাম আরেকটি দুর্গাপুজোর গানই আগে গাইবো, যেটা পুরো দুর্গাপুজোর জার্নিটা কভার করছে, কিন্তু এখন যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে ভালোবাসা, প্রেম, আমার মনে হয় এর মধ্যে দাদা যে শিল্পীদের কথা বললেন, আরও এক স্বর্ণযুগের শিল্পী আছেন অখিল বন্ধু ঘোষ। তার একটা গান না হলেই নয়। শিল্পী অখিল বন্ধু ঘোষ শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং শ্রী দীপালি ঘোষের সুরে, ওনারই স্ত্রী, আমি একটি গান চেষ্টা করছি, যেন কিছু মনে করো না। একদম। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কেউ যদি দেখে ফেলে আসো তুমি পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানে, আখি জলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা ছাড়ে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে। গানটার গল্পটা হচ্ছে, পুজোর সময় তো সেই সময় দুটো রেকর্ড বেরোতো, রেকর্ডের দু পিঠে দুটো গান থাকতো। তো
শ্যামল মিত্র সলিল চৌধুরীকে দায়িত্ব দিয়েছিল ওইবার পুজোর গানটা বানানোর জন্য। যেদিন রেকর্ডিং ডেট সেদিন শ্যামল মিত্র সলিল চৌধুরীকে বাড়িতে পিক করতে গেছে। পিক করেছে, সলিল চৌধুরী গাড়িতে উঠেছে, উঠে শ্যামল মিত্র যে কই গানটা দাও একটু আগে থেকে শুনে নি, কী করব? শ্যামল মিত্র বলছে গান তো বানানো হয়নি। জাস্ট বললো শ্যামল মিত্র, সলিল চৌধুরী বললো গান তো বানানো হয়নি। শ্যামল মিত্র কী বলছো, তাহলে কেন যাচ্ছি আমরা স্টুডিওতে? দাঁড়াও না, তুমি টেনশন করছো কেন? বলে সিগারেটের প্যাকেট থেকে লাস্ট সিগারেটটা বার করে সিগারেটের প্যাকেটটা ছিঁড়ে উল্টে এই সাবজেক্টটাই দিল, যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও। বলে ওখানেই গান তৈরি হলো, স্টুডিওতে গেল, গান রেকর্ড হলো। সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে মাঝে রাখিব ছেড়ে দেব না। কিছু মনে করছি না। একদম। ভাস্বরদা, আমি তোমার কাছে আসবো যখন, মানে তুমি কি বিবাহিত? হ্যাঁ। আচ্ছা, তো বৌদি যখন খুব রেগে যায় তখন কি এরকম মিষ্টি মিষ্টি গান শুনিয়ে? নিশ্চয়ই, যেন কিছু মনে করো না, গানের লাইনই বারবার গাও নাকি? বারবার এই গানটাই চলছে? অনেক গান আছে, সেটা মুড অনুযায়ী। আচ্ছা, অভিমানে চলে যেও না কখনো বলতে, চেঞ্জ হয়ে যায়, লিরিক্স গুলো চেঞ্জ হয়। এই পুজোর প্রেম টেম নিয়ে তোমার কি মতামত? পুজোর প্রেম বলতে হ্যাঁ, মানে একটা সময় ক্রাশ ছিল, কিন্তু সেইভাবে পুজোয় যে প্রেম করা হয়ে উঠেছে সেটা না, কিন্তু ক্রাশ ছিল অনেক, বা অভিনেত্রীদের মধ্যেও অনেককে ভালো লাগতো, বা সেটা বা দেখা সরস্বতী পুজোতে এবং পুজোতে ভালো ভালো কারা সুন্দর লাগছে দেখা বন্ধু বান্ধবদের নিয়ে, সেটা তো হতোই। তারপরে 2023-এ আমার স্ত্রীর সাথে আলাপ আর কি। বাকিগুলো বলছো না কিন্তু, বৌদি দেখছে বলে তুমি বাকিগুলো বলছো? এডিট করে দিচ্ছি, টেলিভিশনে আছে, সেটাই বলছি, বাকিগুলো বলছো না। বাড়িতে গেলে বেলুন চাকি নিয়ে তারা করবে, বাকিটা গানে গানেই হোক। আচ্ছা, বাকিটা গানে গানেই হোক। আর একটা বিষয় বলবো, তুমি যেহেতু গান এত ভালো গান করো, কলেজে কলেজে তো ব্যাপার ছিল রে ভাষ্য, মানে ভালো গান করবে তো অনেকজন থাকতো নাকি আশেপাশে? থাকতো, মানে সেটা অবশ্য শুধু যে মেয়েরাই থাকতো সেটা না, কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে অনেক বন্ধু বান্ধব এবং গানের সূত্রেও অনেক বন্ধু হয়েছে। ভয় নেই, ভয় নেই, বৌদি কিছু করবে না। পুজো পুজোর 4 দিন ছাড় আছে, একদম একদম বিন্দাস বলতে পারি। গল্প বলো তো শুনি, সত্যিকারের গল্প। পুজোর প্রেম, পুজোর প্রেম সেভাবে তো করা হয়ে ওঠেনি, কিন্তু এখন হচ্ছে। এখন ওর সাথে আলাপ হওয়ার পর থেকে লাস্ট 2 বছর ভালোভাবে টাইম স্পেন্ড করা, এবং এক একটা দিন আমরা যেটা করি শুধু যে প্রেম ব্যাপারটাই থাকবে সেটা না, আমাদের এক একটা গ্রুপ থাকে। কোনো কোনো দিন এই গ্রুপ, কোনো কোনো দিন কলেজের গ্রুপ, কোনো কোনো দিন বন্ধুরা, কোনো কোনো দিন গান বন্ধুরা। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ। এবং সেরকম ভাবে আমরা এক একটি দিন গুছিয়ে নিই, এবং তার মধ্যে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা, ঠাকুর দেখতে যাওয়া একসাথে। ঠাকুর দেখতে ভালো লাগে নাকি কোনো ঘরে বসে আড্ডা এরকম গল্প? ভালো লাগে ডেফিনেটলি। এই কটা দিন যদি ঠাকুর দেখা মিস করি, হ্যাঁ, তো তাহলে তো আর কিছু, কলকাতায় থেকে এই কটা দিন ঠাকুর না দেখলেই নয়। আমার বউও খুব ভালোবাসে ঠাকুর দেখতে, এবং আমরা একসাথে বেরিয়ে ইভেন এবারেও দেখেছি আর কি। তো চলছে, বৃষ্টি উপেক্ষা করে চলছে, দেখা চলছে। এরপরে গিয়ে আবার পুজো, পেট পুজো দুটোতেই আমি খুব। আচ্ছা, পেট পুজো তো করো, বোঝা যাচ্ছে। সেটা অনুষ্কাকে দেখে বোঝা যাচ্ছে না। অনুষ্কা কি মনে হয়, পেট পুজো কি হয় নাকি হয় না? একদমই খুব একদম কড়া ডায়েটের মধ্যে দিয়ে থাকো। পেট পুজো হয় আমার কাছে, পেট পুজো হয়, মানে আমি অ্যাকচুয়ালি আমার মেটাবলিক রেটটা খুব হাই, তাই আমি প্রচুর খাই,
কিন্তু আমার গায়ে লাগে না। ইনফ্যাক্ট আমাকে যদি সিনেমার জন্য একটু ওয়েট গেইন করতে হয় আমার একটু অসুবিধা হয়। এটা যে আমার কত বড় আক্ষেপ, যাই খাই গায়ে লেগে যায়। হাওয়া খেলেও গায়ে লেগে যায় নাকি? গালি খেলেও এই সরি এটাও লাগতে পারে। সমর কি বক্তব্য ক্ষেত্রে? খাওয়াকে এটা মেপে চেপে উচিত? খাবোই যখন, খাওয়ার জন্য এত কিছু না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনুষা যেই বলে দিল ওই টেস্টিং এর ব্যাপারটা, স্যারকে আমি কিন্তু দেখছি এবার একটু গার্ডেড হয়ে গেছে। আমি এখানে বারণ করলাম অনুষাকে এগুলো। আমি কি টেস্টিং নিয়ে বলেছি? হ্যাঁ না, টেস্টিং নিয়ে বলার কি দরকার ছিল? তাহলে সবাই খুলে আড্ডাটা মারতে পারতো। আমি কোনো টেস্টিং নিয়ে বলিনি, আমি বলেছি আমার অভিজ্ঞতায় আমি এইভাবে টেস্ট তো করি না। আমি এটা তো এক্সামিনেশন পূজোর সময়। আমার সময়টা নষ্ট হবে না সেটা ছেলেটা যোধপুর পার্কে নিয়ে গেল কিনা, যোধপুর পার্কে বাবু বাগানে নিয়ে গেল কিনা, আমাকে কাঁদালো কিনা, এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা পুজোতে যদি আমাকে কাঁদায় তাহলে কেন আমি তার সাথে? না, দ্যাট ইজ আ ফেয়ার। তাহলে দ্যাট ইজ আ ফেয়ার। ছেলেদের ক্ষেত্রে কি মাপকাঠি থাকে? ও তো আমরা পয়েন্টে রিলেটেবল হচ্ছে, তোমাদের ক্ষেত্রে কি মাপকাঠি? আমাদের পয়েন্টটা খুব সিম্পল। আমাদের ভাইদের একটু সময় দিতে হবে, কারণ আমাদের পুজোর মধ্যে ভাইদের সাথেও একটু দেখা হয়, যাদের সাথে স্কুলে আমরা আড্ডা মারতাম, কলেজের বন্ধুরা সব আসে। এবার পুরো মানে 8 ঘন্টা বাদ দিয়ে 16 ঘন্টাই যদি আমি, বুঝতে পারছো তো, তাকে দিয়ে দিই, তাহলে ভাইরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। যেরকম আমার একটা ভাইয়ের গ্রুপ আছে, তাদের এটা রিচুয়াল যে আজকে নবমীর দিন আমরা চায়না টাউনে খেতে যাব। ওখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, আমরা ওখানে যাব। আচ্ছা, তাদের আবার দাবি থাকে যে এই যে মেলা হয় সেখানে গিয়ে এই রাইডস গুলো চড়তে হবে। হ্যাঁ, তো এবার কি খেয়ে চড়তে হবে আমি সেটা গেলাম না, চড়তে হবে। তো এইখানে যদি বাধা বিপত্তি চলে আসে তাহলে একটু মুশকিল হয়, কারণ ভাইরা কেউ ব্যাঙ্গালোরে থাকে, কেউ গুড়গাঁওতে থাকে, কেউ আমেরিকায় থাকে, তারা সবাই পুজোর সময় আসে। সো ইটস ন্যায্য দাবি। এক একটা গ্রুপ এক একদিন পুরো জমায়েত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কম্বাইনও করি। মোস্টলি কি হয় এরকম সবাই বসে আড্ডা, নাকি প্যান্ডেল হপিং চলছে, ঠাকুর দেখা? আমি যেটা স্যার বললেন, আমি নিজে খুব পছন্দ করি প্যান্ডেল হপিং, ইন দ্য সেন্স যে আমি একটু দেখে নিই যে কোথায় ভিড় আছে, কারণ আমার বাবা মা দুজনেই বসে এরকম পুজোর প্রোগ্রাম দেখে। অ্যান্ড যে জন্য আমার কাছে এই প্রোগ্রামগুলো ভীষণ স্পেশাল, কারণ তাদের বয়স হয়ে গেছে, তারা ওরকম বেরোতে পারে না। তো তাদের কাছে পুজো মানে কিন্তু এই আড্ডাটা এনজয় করা। আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা মা বাবা বসে দেখছে, উপভোগ করছে। এবং সত্যি যা ট্রাফিক এবং অনেক সময় এত ভিড় হয়, সবার পক্ষে বেরোনো সম্ভব হয় না। তবে আমি বেরোই রাতের দিকে, এবং ওই যে থিম পুজোগুলো যেগুলো হয় সেইগুলো আই রিয়েলি এক্সপিরিয়েন্স। আগে যখন মানে একেবারে ফুল ফ্লেজেড যখন কাজ শুরু হয়নি সেই সময় একটা আলাদাভাবে পুজো তোমার কাটতো, এখন খুব অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। সেক্ষেত্রে পুজো তাহলে কোনো পরিবর্তন এসেছে বা সময় কম পাওয়া যায় কোনোভাবে? একটা জায়গাতেই অসুবিধা হয়, সেটা হচ্ছে যে অনেক সময় ওইটা আমার না থাকলেই হয়তো ভালো। ধরো এই চায়না টাউনের কথাই বলছি, যে চায়না টাউনে খেতে গেলাম, আমি বুঝতে পারছি যে ওখানে হয়তো সবাই না, কয়েকজন হয়তো চিনতে পারছে, কিন্তু সেই সময় আমার বন্ধু বান্ধবদের সাথে রয়েছি, তাদের হয়তো একটু অকওয়ার্ড লাগছে, আমারও লাগছে। মানে তুমি কেওড়ামিটা করতে পারো তো, এইটাই এক্স্যাক্টলি। মানে এইটা হওয়ার আগে জীবনে চায়না টাউনে আরো অনেক কিছু হতো, চায়না টাউনের পরে হতো, আগে হতো, সেইগুলো হয়তো করতে পারি। সেটা লিমিট হয়ে গেছে অনেকটা। অনেক লিমিট মানে কি, দাদার মতন হয়ে গেছে। বয়সের জন্য ভালোই। আমি বলছি তো, ওর কাছে পুজো মানে এখন রেস্ট্রিকশনে বেঁধে দিচ্ছে, আর এই পুজোতে আমি যা দেখতে পাচ্ছি আর কিছুই করতে পারবো না। এক্ষুনি আমাকে বললো পুজোতে কি আর ঠাকুর দেখবি, চল আমরা আমাদের সিনেমার জন্য ওয়ার্কশপ করি। এটা কে এক্ষুনি বললো আমাকে? সত্যি কথা, আমাদের এই আড্ডা চলবে এবং শি ইজ অন আ রোল। আমাদের আড্ডা জমেই উঠেছে ঋষিকেশ, এবং সেই আড্ডা চলবে, আমরা গানও শুনবো। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।